আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চারটা পিঠার রেসিপি একসাথে। এই ভিডিওটা দেখলে আপনারা কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা আগে বানিয়ে খাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সহজ আর সিম্পল চারটা পিঠার রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই তৈরি করব তেলের পিঠা। তেলের পিঠা বানানো এখন পানির মতো সোজা। প্রত্যেকটা পিঠাই এভাবে বেলুনের মতো ফুলবে, কথা দিলাম। এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। ফুলকো ফুলকো তেলের পিঠাগুলা ইজিলি বানিয়ে নিতে পারবেন। অনেকের মনে দেখবেন একটা ভুল ধারণা আছে, হয়তো লোকে দেখলে পিঠা ফুলে না, তেলের পিঠা লোকজন থাকলে ফুলতে চায় না। এগুলো কুসংস্কার কথা। ব্যাটারটা আপনারা ঠিকভাবে গুলিয়ে নিলে অবশ্যই প্রত্যেকটা পিঠাই এরকম ফুলবে আর ভিতরে অনেক জালিদার হবে। অনেকে আছেন তেলের পিঠা একেবারেই বানাতে পারেন না, আবার অনেকে আছেন বানালে ভিতরে শক্ত থাকে, কাঁচা থেকে যায়, অথবা তেলের মধ্যে দিলে ফুলতে চায় না। এই সব সমস্যার সমাধান আমি এই ভিডিওতেই আপনাদেরকে দিব। নতুনরাও চাইলে ইজিলি প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে এই জালিদার ফুলকো ফুলকো পিঠাগুলো বানাতে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনারা বানালে ইনশাল্লাহ ইজিলি বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা মিক্সিং বলে এইরকম একটা বাটি দিয়ে আমি 2 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো দেওয়ার পর আমি বুঝতে পারলাম এই বাটিটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি বাটিটা পাল্টিয়ে নিলাম, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন দেখেন, যে বাটি দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম ঠিক একই বাটি দিয়ে আমি 1 বাটি দিয়ে দিলাম ময়দা। তার মানে 2 বাটি চালের গুঁড়া আর 1 বাটি ময়দা দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আপনার এখানে আধা চা চামচের মতো দিয়ে দিবেন। এখন এগুলাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে, যাতে করে ময়দা আর চালের গুঁড়া একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি শিরা বসাবো। যে বাটি দিয়ে আমি চালের গুঁড়া মেপে দিয়েছিলাম সেই একই বাটি দিয়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 2 বাটি পানি। এখন চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম। আমি খুব বেশি জাল করব না, অর্থাৎ বলক উঠাবো না, শুধুমাত্র অপেক্ষা করবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর চুলার আঁচটা বন্ধ করে রেখে দিব কুসুম গরম হওয়া পর্যন্ত। আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, আমার চিনিটা কিন্তু গলে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়েছি আমি অনেকক্ষণ যাবত। এই যে দেখুন, আমি একটা আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি, প্রায় অনেকক্ষণ যাবত। আঙ্গুলটা যদি আপনি চুবিয়ে রাখতে পারেন তাহলেই বুঝবেন কুসুম গরম আছে। এ পর্যায়ে এনে সরাসরি অর্ধেকটা দিয়ে দিবেন। আপনি যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলেন তার ভিতর, পুরোটা একসাথে দিতে যাবেন না। এখানে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। হতে পারে আমরা পানি আর চিনি মেপে দিয়েছি, তারপরেও একসাথে ঢেলে দিবেন না, একটু একটু করে আপনার প্রয়োজন অনুযায়ী গুলিয়ে নেবেন। আর ঠিক কিরকম ব্যাটারটা হবে আমি দেখিয়ে দিব। ঠিক এই পর্যায়ে হলেই আপনি পানিটা দেওয়া বন্ধ করে দিবেন। এই যে দেখুন, পানিটা দিয়ে মিশানো হয়ে গেলে আপনি অনেকক্ষণ যাবত এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন ততই কিন্তু ফুলকো ফুলকো হবে। তারপর ফেটানো হয়ে গেলে আরো কিছুটা পানি অ্যাড করে দিবেন। সাবধান, পুরোটা পানি একসাথে ঢেলে দিবেন না। পানিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে আধা চা চামচের মতো বেকিং পাউডার ইউজ করতেছি, যাতে করে আমার পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর ব্যাটার ঘনত্বটা আপনারা একটু কাছ থেকে দেখে নেন। আমার কিন্তু পুরোটা পানি লাগে নাই, আরো আধা বাটির মতো পানি রয়ে গিয়েছিল। তার মানে বোঝা যায় আমি এখানে 1.5 বাটির মতো পানি ইউজ করেছি। তাই বললাম একেবারেই ঢেলে দিবেন না, ব্যাটারের ঘনত্ব বুঝে অবশ্যই পিঠার ব্যাটাটা গুলিয়ে নেবেন। তাহলেই কিন্তু এরকম পারফেক্ট ফুলকো ফুলকো পিঠা আপনিও প্রথমবারই বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই ব্যাটাটাকে কিন্তু অনেকক্ষণ যাবত রেস্টে রাখতে হবে না, সাথে সাথে আপনি পিঠা বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি কিন্তু চুলার মধ্যে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলের পিঠার জন্য কিন্তু লোহার কড়াই কিন্তু পারফেক্ট। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি একটু পিঠার ব্যাটার দিয়ে দিলাম, আর সাথে সাথেই কিন্তু আমার পিঠাটা অনেকটাই ফুলে গেছে। এতটাই ফুলেছে আমি এটাকে উল্টাতে পারছি না, তাই স্প্যাচুলার আর ছাঁকনির সাহায্যে উল্টিয়ে দিলাম। ইনশাল্লাহ রেসিপি ফলো করে বানালে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন, আমি এপিঠ ওপিঠ একটু ব্রাউন করে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসলে উঠিয়ে নেবেন। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি আজকের পিঠাগুলা বেশি কালার আনবো না, এই যে এরকম হলেই আমি উঠিয়ে নিব। আর আরেকবার আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে সবগুলা পিঠাই একেবারেই ফুলে টইটুব্বুর হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে এক একটা পিঠাই ফুলতেছে। আমরা অনেকেই আছি পিঠাটা খেতে খুব পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলা মনে করে বানাতে পারি না। আর অনেকে বানাতে গিয়ে ব্যর্থ হই, ভিতরে কাঁচা থেকে যায়, গিডুলি থেকে যায়, অথবা ফুলতে চায় না। সব সমস্যার সমাধান এই ভিডিওতেই দিয়ে দিলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখেই সব সমস্যার সমাধান পেয়ে গেছেন। এভাবেই চাইলে কিন্তু ইজিলি বাসায় পিঠাগুলা যখন তখন বানিয়ে পরিবেশন করতে পারেন আপনার আপনজনদের মাঝে। আর আমরা কিন্তু বাঙালি, আমাদের কিন্তু এরকম অনেক অনুষ্ঠানই আছে যেগুলোর মধ্যে আমাদের এই তেলের পিঠাটা অবশ্যই লাগে। তাইলে কিন্তু এভাবেই বাসায় নিজেই বানিয়ে নিতে পারবেন, কাউকে রিকোয়েস্ট করতে হবে না এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন, ভিতরটা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই আমার আর বলার কোনো অপেক্ষা থাকে না, আপনারাই দেখে বুঝে গেছেন। ভিতরে কিন্তু কোনো রকম কোনো কাঁচা বা দলা পাকা নেই, আপনারা ভালো করে একটু দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন সবগুলাই কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে একেবারেই পারফেক্ট না, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ওই যে মুরব্বিরার যে কথাটা এখনো আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা কিন্তু একেবারেই ভুল প্রমাণিত হবে যদি এই রেসিপি ফলো করে হুবহু একবার বানান। আগে আমাদের দাদি নানিরাও অনেক বলতো, আর আমরাও অনেক মানতাম যে পিঠা
কারোর সামনে বানালে নাকি পিঠার মধ্যে দোষ লেগে যায়, পিঠা ফুলতে চায় না, ভিতরে কাঁচা থেকে যায়। আর এখন বুঝতে পারছি এগুলো কুসংস্কার। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন তৈরি করে দেখাবো ভীষণ মজাদার কেক পিঠা। আজকে খুবই মজাদার আর ইউনিক একটা কেক পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ছোট থেকে বড় সবাই এই কেক পিঠাটা খুবই পছন্দ করবে। এটা এতটা নরম তুলতুলে আর সুপার সফট হয়ে থাকে, বানানোর সাথে সাথেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। এটা এতটা মজার, এই যে দেখুন আমি চিপ দিয়ে ধরতেছি, এটা কিন্তু চুপসে যাচ্ছে না অথবা ভেঙে যাচ্ছে না, এটা এতটাই সফট। আর এটার ভিতর থেকেও দেখুন খুবই জালিদার হবে। আর এটা বানানোর পর এভাবেই নরমালি 4 থেকে 5 দিন এরকমই সুপার সফট আর নরম তুলতুলে থাকবে। সকাল বিকাল নাস্তা হিসেবে অথবা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা অনায়াসেই আপনারা দিতে পারবেন। তাহলে এই সুপার সফট কেকগুলা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ধুলেই কিন্তু এটা ইজিলি পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, এই যে সাদা একটা পানি বের হয়েছে, ঠিক এটাকেই কিন্তু আমাদের ধুয়ে ফেলে দিতে হবে। আচ্ছা, এই যে দেখুন আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির সাহায্যে নিয়ে এসেছি। এখন এটার সাথে অ্যাড করে দিব 3টা বড় সাইজের ডিম। ছোট হলে কিন্তু আপনাদেরকে এখানে 4টা ইউজ করতে হবে। এখন খুব ভালো করে ডিমগুলোকে আমি সুজির সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে করলে কিন্তু ম্যাশ করতে একটু সুবিধা হয়, অন্য কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যাশ করা যাবে না। আপনারা প্রথমে হাত দিয়ে ম্যাশ করার পর চামচ অথবা স্প্যাচুলার ইউজ করতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর করে স্মুথ করে কিন্তু আমি মেখে নেওয়া হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু ডিমের আস্ত দলা অথবা কোনো লাম্পস নেই, খুবই সুন্দর করে মিশে গেছে। এখন এখানে আমি ইস্ট ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। এখন এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব। এভাবেই কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে এটা ডোটার সাথে মিশে যাবে। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আচ্ছা, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমার মনে হচ্ছে আমার বাটিটা একটু ছোট হয়ে যাবে, কারণ ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটা কিছুটা ফুলে উঠবে, তাই আমি এটাকে পাল্টে নিলাম। এখন একটা র্যাপিং র্যাপ দিয়ে মুখটাকে মুড়িয়ে নিচ্ছি, এতে করে ভিতরে এয়ার সৃষ্টি হবে, যার কারণে আমার ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আচ্ছা, মুড়িয়ে নেওয়া হয়ে গেলে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব এখানে 3 থেকে 4 ঘন্টা। এর বেশি রাখার চেষ্টা করবেন না, এতে করে টেস্টের হেরফের হতে পারে, ডোটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, 4 ঘন্টা পর আমি এই র্যাপিং র্যাপটা খুলে নিচ্ছি, আর ডোটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সকালের দিকে বানান তাহলে রাতের শেষের দিকে এটা গুলিয়ে রাখার চেষ্টা করবেন, আর যদি বিকালের দিকে বানান তাহলে দুপুরের দিকে এটা ডোটা গুলিয়ে রাখবেন, এতে করে খুব সুন্দর করে কিন্তু এটা ফুলে উঠবে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এটাকে নেড়ে দেওয়ার পর চিনি দিয়ে দিলাম আধা কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, এই ডোটার জন্য কিন্তু আধা কাপ চিনি কিন্তু পারফেক্ট। আপনারা যদি এর চেয়ে বেশি মিষ্টি খান তাহলে কম বেশি করে নেবেন। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আচ্ছা, এখন এগুলাকেও আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে এখানে যে কতটা সুন্দর একটা টেস্ট অ্যাড হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটা ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এখন ভালো করে এটাকেও মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি চামচ ব্যবহার করতেছি। আচ্ছা, লবণটা খুব ভালো করে মিশানোর পর ঠিক এটা এ পর্যায়ে আছে। এখন আমি এরকম কেকের বাটি নিয়ে নিলাম 6টা। এখন খুব ভালো করে এগুলোর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিব, এতে করে কিন্তু পরবর্তীতে আমাদের কেকগুলা মোল্ড আউট করতে খুব ইজি হবে। এখানে আমি চামচের সাহায্যে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে খুব বেশি করে ভরাট করলে কিন্তু পরবর্তীতে এগুলো ফুলে উঠবে, তাই একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। উপর দিয়ে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট যেরকম বাড়বে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে আমি একটা স্টিমার বসিয়ে দিয়েছি, এর ভিতরে এক এক করে সবগুলাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটেই কিন্তু দেখবেন ইজিলি এই কেকগুলা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে আর একেবারেই ভিতর পর্যন্ত কুক হবে। আমি কিন্তু গরম গরম অবস্থায় এগুলোকে মোল্ড আউট করে নিব, কারণ আমার ব্যাটার আরও রয়ে গেছে। যেহেতু কেকের এই মোল্ডগুলো আমার কাছে খুবই কম, এই 6টাই ছিল, তার কারণে কিন্তু আমি এক বেস নামানোর পর সাথে সাথেই উঠিয়ে আমি আরেক বেস
মোল্ডের মধ্যে দিয়ে ভাপ দেওয়ার চেষ্টা করতেছি। আর এগুলো কতটা সুপার সফট আর জালিদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ইস্ট দিয়ে যে কত কিছু বানানো যায়, কত রেসিপির ভিতরে যে ইস্ট ব্যবহার করা যায়, এই ইউটিউব জগতে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। এই যে দেখুন নরম তুলতুলে এই কেকটা কিন্তু ইস্ট দিয়ে তৈরি হয়ে গেল। আচ্ছা, সবগুলা নামিয়ে নেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি আরেকটু ফিল আপ করে কেকের মোল্ডগুলো দিয়েছি, যাতে করে আরেকটু বড় বড় সাইজ হয়। প্রথমে যেগুলো দিয়েছি এগুলো একটু ছোট হয়েছে, এবারে এগুলা আরেকটু বড় হবে সাইজে। এগুলাকেও আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এগুলা কিন্তু পুরোটাই ভরাট হয়ে গেছে আর সাইজও কিন্তু আগের তুলনায় অনেকটাই বড়। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেবেন। বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে, এক একটা ভেজ ভাপ দিতে আপনাদের 10 মিনিটের বেশি লাগবে না। এই যে দেখুন এগুলা ঘি দেওয়ার কারণে কিন্তু লেগে আসতেছে না, খুব ইজিলি টান দেওয়ার সাথে সাথে উঠে আসতেছে, সবগুলাই এরকম আলাদা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এখন আমি একটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পিছন দিকটা দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে সুপার সফট। আমি একটা চিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একেবারেই তুলোর মতো নরম, এটা চিপ দিলে কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না, এভাবেই থাকবে। এটা কিন্তু 4 থেকে 5 দিন ঠিক এরকমই থাকবে। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর পারফেক্টলি হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। বাচ্চাদের খুবই পছন্দের এই নাস্তাটা আপনারা বানিয়ে কিন্তু ইজিলি টিফিনও দিতে পারবেন। প্রত্যেকবারই কিন্তু টিফিন খালি চলে আসবে আমার বাচ্চাদের মতো, আমি কথা দিচ্ছি। আর ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন, একেবারেই পারফেক্ট। আমার বাচ্চারা কিন্তু নারকেল খুবই পছন্দ করে, পার্সোনালি কিন্তু আমারও খুব ভালো লাগে, তাই আমি নারকেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। এই পিঠা বানিয়ে আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না, শুধু ভালো করে হাতটাকে ক্লিন করে আসবেন, কারণ এই পিঠা বানানোর পর যাকে খাওয়াবেন সেই কিন্তু পরবর্তীতে আপনার হাত সহ চেটে পুটে খাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, একটু মজা করছিলাম। এখন তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো চষি পিঠা। শীতকাল মানেই হচ্ছে পিঠাফুলি। পিঠাফুলির আজকের আয়োজনে থাকছে খুবই সহজ আর সিম্পল একটা পিঠা রেসিপি, যেটা খেতে লাগে দুর্দান্ত। সেটা হচ্ছে চষি পিঠা, চুই পিঠা, জামাইকুলি পিঠা অথবা শ্যামাইপুলি পিঠা। যে নামেই ডাকেন না কেন, পিঠাটা খেতে কিন্তু লাগে দুর্দান্ত। খুবই সহজ আর সিম্পল ভাবে রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম সব মজার মজার রেসিপি পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাই। প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে একটা বলক ওঠা পর্যন্ত। এই পানিটাকে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত ফুটিয়ে এটাকে শুকিয়ে নিব না, শুধু বলক উঠলেই কিন্তু এখানে আমরা চালের গুঁড়ি অ্যাড করব 2.5 কাপ পরিমাণ। চালের গুঁড়ি কি আপনি শুকনা নিচ্ছেন নাকি ভিজা নিচ্ছেন, এটার উপর নির্ভর করে কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ির ডো করার সময় গুঁড়িটা দেওয়ার সাথে সাথেই যদি নেড়েচেড়ে মিশিয়ে নেন, তাহলে আর গিডুলি বেঁধে থাকবে না, শক্ত হয়ে থাকবে না। খুব সহজেই কিন্তু অনেক সুন্দর আর পারফেক্ট একটা ডো আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব, এতে করে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখুন আমার ডোটা কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি এটাকে গরম থাকা অবস্থায় খুবই দ্রুত এটাকে মেখে নিব। আর হাতের মধ্যে যদি আপনাদের গরম লাগে, তাহলে একটু ঠান্ডা পানির মধ্যে হাতটাকে ভিজিয়ে আবারও এটাকে মেখে নিতে হবে। কিন্তু কিছুতেই কিন্তু এটাকে ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় আপনাদেরকে কষ্ট হলেও মেখে নিতে হবে। কথা বলতে বলতে মেখে নিলাম। এখন খুবই সহজ আর সিম্পল একটা প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই আছেন চষি পিঠা কাটাটাকে অনেক ঝামেলার মনে করেন, যে কারণে কিন্তু আপনারা পিঠাটাকে তৈরি করতে চান না। আপনারা চাইলে কিন্তু এই সহজ আর সিম্পল পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে কাজটা যেমন সহজ হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর খুবই অল্প সময়ে আপনারা অনেকগুলা পিঠাই কেটে নিতে পারবেন। এখন চলেন আপনাদেরকে দেখাই কেন আমি বললাম খুবই অল্প সময়ে অনেকগুলা পিঠা কেটে নিতে পারবেন। এই যে দেখুন ছোট ছোট টুকরোগুলোকে নিয়ে এখন এভাবে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু খুবই সুন্দর লম্বা লম্বা চষি পিঠা তৈরি হয়ে যাবে। কি বললাম না, কাজটা খুবই সহজ করে দিলাম। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আরও কিছুটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
এভাবে পিঠাগুলা তৈরি করলে অনেক সুন্দর লম্বা লম্বা পিঠাগুলা তৈরি হয়। আর যেটা দেখতেও সুন্দর লাগে, কাজটাও কিন্তু ইজি হয়ে যায়। চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমার আজকের এই টিপসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবগুলা পিঠাই কিন্তু আমি একইভাবেই তৈরি করে নিলাম। চলে যাব রান্না করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি আজকে প্যাকেট দুধ ইউজ করতেছি, আর এই প্যাকেট দুধগুলো কিন্তু অনেকটাই ঘন হয়। আপনাদের দুধগুলো যদি ঘন না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পাউডার দুধ ইউজ করতে পারেন, তাহলেই ঘন হয়ে যাবে। 1.5 লিটার দুধের সাথে 1.5 লিটার পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে শুধু দুধ দিয়েও পুরোটা রান্না করে নিতে পারেন। এলাচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো, 3 থেকে 4টা দারুচিনি স্টিক দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি 5-6টার মতো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চিনি অ্যাড করে দিব 1 কাপের মতো। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি কিন্তু পরবর্তীতে আবারও গুড় অ্যাড করব, যার কারণে চিনিটা একটু কম করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ করেন তাহলে এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বলক ওঠার অপেক্ষায়। এই যে দেখুন বলক কিন্তু চলে আসছে। এখন এখন তৈরি করে রাখা চুষি পিঠাগুলো ঢেলে দিব। তবে এক হাতে ঢালবো, আরেক হাতে নাড়াচাড়া করব, না হয় কিন্তু একসাথে জমাট বেঁধে যাবে অথবা তলানিতে লেগে যাবে। আর এই পিঠার ক্ষেত্রে কিন্তু একসাথে সবগুলা পিঠা ঢেলে দেওয়া যাবে না। একবার দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও আপনাদেরকে পিঠা ঢেলে দিতে হবে। আচ্ছা, পিঠাটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পরও পিঠাটা এখনো হয় নাই, সেটা কিভাবে আপনারা বুঝবেন? এই যে দেখুন আমার পিঠাটা কিন্তু এখনো ভেসে আছে, তার মানে পিঠাটা হয় নাই। যদি পিঠাটা হয়ে যেত তাহলে কিন্তু এই পিঠাগুলা ডেবে যেত। এই জিনিসটা মাথায় রেখে আপনারা এই পিঠাটা রান্না করবেন। এই পর্যায়ে খেয়াল করুন আমার পিঠাগুলা কিন্তু নিচের দিকে ডেবে গেছে। এই কারণে কিন্তু আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আমি এখানে খেজুর গুড় অ্যাড করতেছি। আধা কাপ পানির সাথে আধা কাপ খেজুর আমি গুলিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু বন্ধ করার পরই অ্যাড করবেন, কারণ শুরুতে অ্যাড করে দিলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। এভাবে অ্যাড করলে দুধটা আর ফেটে যাবে না। আচ্ছা, আমি এই পিঠাটা কত মিনিট রান্না করলাম সেটাই কিন্তু বলা হয়নি। আমি কিন্তু ঘড়ি ধরে 10 মিনিটের জন্য পিঠাটা রান্না করে নিয়েছি। আর এই পিঠাটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায় নাই। কতটা সুন্দর আর পারফেক্টলি কুক হয়েছে। আমি আজকের এই পিঠাটা গুড় আর চিনির সমন্বয়ে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। চিনি আর গুড় একই পরিমাপে দিয়ে বানিয়েছি, যার কারণে এত সুন্দর পারফেক্টলি একটা কালার আসছে। যদি আপনারা শুধু গুড় দিয়ে করতেন তাহলে কিন্তু এত সুন্দর কালার আসতো না, কালারটা আরো গাঢ় হয়ে যেত, যেটা দেখতে একদমই ভালো লাগতো না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী গুড় অথবা চিনি যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারেন। কথা বলতে বলতে সার্ভ করে নিলাম। উপর দিয়ে কিছুটা নারকেল কুচি দিয়ে দিলাম। দেখার সৌন্দর্য আর টেস্টের দিক দিয়েও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে নারকেল কুচিটা অ্যাড না করে রান্না করার সময় অ্যাড করতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে। এখন একটু কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন তৈরি করব ভিন্ন স্টাইলের একটি নকশি পিঠা। আজকে খুবই মজাদার একটি নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখতে শুধু লোভনীয় না, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। যাকে একবার খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে বারবার এটাই খেতে চাইবে ইনশাল্লাহ। এটা খুবই ভিন্ন স্টাইলের একটা পাকন পিঠা, যেটা একবার খেলে বারবার খেতেই মন চায়। এতটা রসালো এতটা রসালো, এই যে দেখুন মাশাল্লাহ। যারা মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করেন তাদের এটা খুবই পছন্দ হবে। যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই পছন্দ হবে, এতটা মজার। আমার কথা শুনে শুধু একবার বানিয়ে দেখবেন, আশা করি এটার মায়া আপনি ছাড়তেই পারবেন না। এই যে দেখুন কতটা লোভনীয়। আজকে খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই দেখলেন চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ চালের গুঁড়া। আর এটাকে আমি কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নিব। আর এই পাটটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না। এই জিনিসটা মাথায় রেখে এই পিঠাটা বানাতে হবে। অবশ্যই ভাজার পর চুলা আঁচটা বন্ধ করে দিবেন। কিছুটা ঠান্ডা হয়ে এলেই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। তারপর ফুটন্ত গরম পানি এখানে একটু একটু করে দিয়ে গোলাটাকে আপনাদের তৈরি করে নিতে হবে। আমি কিন্তু পাশের চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, ওইখান থেকে কিছু কিছু করে দিয়ে আজকের ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব নরম হলে আপনি ডিজাইনটা তুলতে পারবেন না।
আবার খুব বেশি শক্ত হলেও ফেটে ফেটে যাবে। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু পারফেক্ট একটা ডো আপনাকে অবশ্যই বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এতে করে অনেকটাই সফট আর মোলায়েম হয়ে যাবে এই ডোটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা স্মুথ। এখন এটাকে আমি মেখে নিব। হাতের মধ্যে যদি গরম লাগে অবশ্যই পানির মধ্যে একটু হাতটাকে ভিজিয়ে নেবেন, তারপর আবারও মথে নেবেন, কারণ এই ডোটাকে ঠান্ডা হলে একদমই মথা যাবে না। একটু গরম থাকা অবস্থায় আপনাদেরকে ধৈর্য সহকারে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কিছুটা ডো আমি এখানে নিয়ে এলাম, খুবই অল্প পরিমাণ। এখন খুবই স্মুথ করে এটাকে গোল বলের মতো বানিয়ে তারপর লম্বা লম্বি আকার দিয়ে দিব, আর দুই সাইড থেকে মাথাগুলোকে একটু চোখা করে নিব। এই যে দেখুন, এভাবেই কিন্তু আমি কয়েকটা বানিয়ে নিলাম। এই পিঠাটা যেহেতু চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে, এটা কিন্তু সবগুলো একসাথে বানানো যাবে না, কিছু কিছু করে বানিয়ে কিন্তু আপনাদেরকে এই পিঠাটা ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি একটা নিয়ে নিলাম। আর এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি লাগে, না হয় ডিজাইনটা সুন্দর হয় না। কিভাবে করে নিচ্ছি ডিজাইনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই না, আপনারা একটু ভালো করে দেখলে আশা করি ইনশাল্লাহ পারবেন। খেজুর কাঁটাটা ঢুকিয়ে দুই সাইড থেকে একটু আড়াআড়ি দিলেই কিন্তু এই ডিজাইনটা উঠে যায়। আর যে মাথাগুলা একটু বেশি পাতলা হয়ে যায়, এগুলো এভাবে জোড়া লাগিয়ে দিবেন, এতে করে কিন্তু পাতার শেপটা খুবই সুন্দর আসে। এই যে দেখুন, মাশাআল্লাহ, যেন একেবারেই গাছ থেকে পাড়া ফুটন্ত একটা পাতা। এভাবেই কিন্তু বাকি সবগুলো আমি করে নিলাম। এখানে কিন্তু পুরো ডোটা দিয়ে আপনারা পিঠা একই সাথে বানিয়ে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু এগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। কিছু কিছু করে বানাবেন আর কিছু কিছু ভেজে নেবেন। ভাজতে ভাজতেই কিন্তু এই পিঠাটা আরও কয়েকটা বানিয়ে নেওয়া যায়। প্রথমবার আপনাদের কাছে কঠিন মনে হলো, দেখবেন পিঠা বানানো শুরু করলে বানাতে বানাতে এই পিঠাটা আপনাদের কাছে এতটা ইজি মনে হবে। আচ্ছা, যাই হোক, প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম আর এটা খুবই অল্প আঁচে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি আঁচে দিলে কিন্তু কালা চলে আসবে আর ভিতর থেকে এটা কুক হবে না। কিছুটা যখন নিচ থেকে কালার আসা শুরু করবে তখনই কিন্তু পিঠাটাকে আপনাদের উল্টিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে আরও কিছুটা কালার আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু এগুলাকে আমি নামিয়ে নিব। এই পিঠাটা যেহেতু দুইবারে ভাজতে হয়, তাই কিন্তু প্রথমবারে তত একটা কালার না আনলেও চলে। এই যে দেখুন, আমি এখন এই অবস্থায় উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি ভেজে নিলাম। মাশাআল্লাহ, সবগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এগুলা চাইলে কিন্তু এভাবেও খাওয়া যায়। যারা চিপস খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবেই এগুলাকে খেতে পারেন। বিশ্বাস করেন এতটা মজা লাগে। আমি কিন্তু এভাবে কয়েকটা খেয়ে নিয়েছিলাম। এখন চলেন শিরা করে নেই। আজকের এই শিরার জন্য আমি খেজুরের দানাদার গুঁড়ো ইউজ করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাটালি গুড় অথবা আখের গুঁড়ো ইউজ করতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 1 কাপ পরিমাণ কিন্তু আমি দানাদার গুড় দিয়ে দিলাম আর এর অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম পানি। কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন বলক উঠে গেছে তখন এটাকে নেড়ে চেড়ে আরো 2 মিনিট কুক করে নিলাম। এই পর্যায়ে চুলা আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন, কিভাবে বুঝবেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে টান দিলে কিন্তু একটা সুতার মতো দেখা যাবে। এটাই কিন্তু একতারের শিরা। আর এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে। এখন নেড়ে চেড়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠাগুলো আমাদেরকে আবারও দ্বিতীয়বারের মতো ভেজে নিতে হবে। অল্প আছে এই পিঠাগুলো আমি আবারও দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। অবশ্যই এই পিঠাটা দ্বিতীয়বারের মতো ভাজার আগে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবেন, যাতে করে এটা একটু কুল ডাউন হতে পারে। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে দ্বিতীয়বারের মতো ভাজতে হবে, অথবা চাইলে কিন্তু আপনারা রাতের দিকে ভেজে সারা রাত এভাবেই রেখে দিতে পারেন। পরদিন সকালে এটাকে আবারও ভেজে শিরার মধ্যে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ভাজার সাথে সাথেই কিন্তু উঠিয়ে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে শিরাটাও গরম থাকতে হবে আর আমাদের পিঠাগুলোও গরম থাকতে হবে। শিরা গরম থাকতে হবে এটা বলতে আমি বুঝিয়েছি কুসুম গরম থাকতে হবে, খুব বেশি ফুটন্ত গরম হলেও কিন্তু হবে না। 2 মিনিট শিরার ভিতর রেখে দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তবেই কিন্তু বাকি সবগুলো আমি তৈরি করে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ, কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। একেবারেই যেন গাছ থেকে পাড়া কয়েকটা পাতা আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তাই না? এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো। এই যে দেখুন। আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, আমি যে গুড়টা এখানে ইউজ করেছি এটা কিন্তু তত একটা মিষ্টি না। আপনারা মিষ্টি গুড় ইউজ করলে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু একটু স্কিপ করে চলবেন, আর না হয় বাকিরা সবাই খেতে পারবেন। শীতকাল মানেই হচ্ছে পিঠাগুলির আয়োজন। গায়ের মধ্যে একটু শীত লাগলেই কিন্তু আমাদের পিঠা খেতে মন চায় গরম গরম। এই পিঠাটা পারফেক্ট একটা পিঠা। আপনারা বানিয়ে কিন্তু বয়মে ভরে রেখে দিলে কম্বলের নিচে বসে বসে কিন্তু এই পিঠাটা ইজিলি খেতে পারবেন। আচ্ছা, যাই হোক, একটু মজা করছিলাম, কিছু মনে করবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।